শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও নির্বাচনী সহিংসতার পথে বাংলাদেশ, তফসিলের পর খুন 15 নেতাকর্মী, বেশি বিএনপির। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই দুর্বৃত্তের গুলির নিশানা হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তাতে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় উদ্বেগ। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ার কথা বলা হলেও উৎকণ্ঠার অবসান ঘটছে না। হিসেব করে দেখা যাচ্ছে তফসিল ঘোষণার পর গত ৩৬ দিনে সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তথ্য বিশ্লেষণে দেখা গেছে নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির নেতাকর্মীই বেশি, আর হত্যাকাণ্ডগুলোর বেশিরভাগই ঘটেছে অবৈধ অস্ত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত থাকার কথা বললেও ভোটের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট হতে পারছেন না রাজনীতিবিদ ও পর্যবেক্ষকরা। গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর এক মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায় নিহতদের মধ্যে বিএনপির 12 জন। অন্য 3 জনের মধ্যে ওসমান হাদী ছাড়া রয়েছেন জামায়াতে ইসলামীর একজন কর্মী এবং যুবলীগের এক নেতা। এদের 6 জনকে গুলিতে, 4 জনকে ধারালো অস্ত্রের আঘাতে এবং বাকি 5 জনকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়। অর্থাৎ অধিকাংশ খুনই হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রে। বিএনপির দাবির পর দেশের অভ্যন্তরে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে কেবল চূড়ান্ত প্রার্থীর নাম ও নির্বাচনী প্রতীক থাকবে। 16 জানুয়ারি রাতে এক আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে সব রাজনৈতিক দলের প্রতীক থাকলেও দেশের অভ্যন্তরে পাঠানো ব্যালটে শুধুমাত্র প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে পারে। সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। 17 জানুয়ারি শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। গণতন্ত্রের পথ বিঘ্নিত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। গাজার জন্য বোর্ড অফ পিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। 16 জানুয়ারি শুক্রবার হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জ্যারেড কুশনার এতে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য থাকবেন। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে 20 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। সাময়িকভাবে গাজা পরিচালনার বিষয়টি তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড। একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও এই নির্বাহী বোর্ডে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যের জন্য গাজাকে স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি গ্রিনল্যান্ড ইস্যুতে তার পরিকল্পনার সঙ্গে একমত না হয় তাহলে তিনি তাদের উপর শুল্ক বসাতে পারেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের নেতৃত্বাধীন একটি স্বশাসিত অঞ্চল। তবে কোন কোন দেশ এই শুল্কের আওতায় পড়তে পারে বা কি আইনি ক্ষমতা ব্যবহার করে তিনি এমন কর বসাবেন সেই বিষয়ে ট্রাম্প কিছু বলেননি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়াও আরও কয়েকটি দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণা নিয়ে সন্দিহান। ট্রাম্প যখন এই মন্তব্য করছিলেন ঠিক তখনই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করছিল অঞ্চলটির প্রতি সমর্থন জানাতে। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানা বাণিজ্য সংবাদ। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা আদেন নতুন করে 4টি খনি এলাকা থেকে মোট 78 লাখ আউন্স সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। বিপুল পরিমাণে এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুদ বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটির উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। মানসুরাহ, মাসসারাহ, উরুক, 20-21, উম্ম আসসালাম এবং ওয়াদি আল জাউ খনি থেকে নতুন সোনাগুলো উত্তোলন করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ভারত পাকিস্তান ম্যাচের পর এবার নো হ্যান্ডশেক দেখা গেল বাংলাদেশ ভারত ম্যাচেও। আজ বুলাওয়েতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলাননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে। তারা একে অপরকে এড়িয়ে গেছেন। কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি তা স্পষ্ট নয়, তবে সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে। বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব 19 বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে। বাঙালিয়ানা সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।